আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাদি স্যারের ক্লাসে। আমরা আজ আলোচনা করব ষষ্ঠ অধ্যায় এইচএসসি আইসিটি ষষ্ঠ অধ্যায়ের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের থিওরি পার্টের দ্বিতীয় লেকচারে। আজ আমরা আলোচনা করব ডাটাবেস মডেল নিয়ে এবং রিলেশন, এগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। তো আসো আমরা শুরু করি। তাহলে আজ আমরা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর ডাটাবেস মডেল। এখানে আমরা দুইটা মডেল নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল আর আরেকটা হচ্ছে ইআর ডায়াগ্রাম মডেল, ইআরডি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, এটা নিয়ে আলোচনা করব। আর এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আলোচনার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খুব ভালো মতো জানতাম সেটা হচ্ছে ডাটাবেস রিলেশনশিপ। তো তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা কিন্তু বলেছিলাম যে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইএফ কোড কর্তৃক প্রদত্ত একটা সিস্টেম। এই সিস্টেমে একাধিক ডেটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে খুব সুন্দরভাবে ডেটাবেজে ডেটা সমূহকে উপস্থাপন করা হয়। অর্থাৎ রিলেশন উপস্থাপন করলে কি সুবিধা হয়, রিলেশন উপস্থাপন করলে কিছু সুবিধা হয়। তার মধ্যে একটা জিনিস হচ্ছে ডেটা রিডান্ডেন্সি, অর্থাৎ একই ডেটা একাধিক জায়গায় থাকবে না। এছাড়াও আপডেট ইনসার্ট করতে গেলে একটা জায়গায় যদি আমরা কোনো একটা কিছু আপডেট করি তাহলে সব বাকি জায়গাগুলোতে অটোমেটিক হয়ে যাবে। এটাকে এই ধরনের একটা জায়গায় কোনো একটা তথ্যকে আপডেট করলে যদি আরেকটা জায়গায় সেই তথ্যটা আপডেট না হয় তাহলে কিন্তু তোমার ভুল ফলাফল আসার সম্ভাবনা খুব বেশি। এটাকে আসলে বলা হয় অ্যানোমালি। এটা তোমরা হায়ার লেভেলে গেলে জানতে পারবে। তো আপাতত আমরা এত ডিটেইলসে যাচ্ছি না। আমরা আমাদের লেভেলে যতটুকু জানা দরকার আমরা ততটুকু নিয়েই আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই আসো আমরা ডাটাবেস রিলেশনশিপটা নিয়ে একটু আলোচনায় চলে যাচ্ছি। ডাটাবেস রিলেশনশিপ আসলে কি খেয়াল করো। ডাটাবেস রিলেশনশিপ বা এটাকে শুধু ডেটা রিলেশনশিপও বলা হয়। আসলে ডাটাবেস রিলেশনশিপ হচ্ছে ডাটাবেসের টেবিল সমূহের যে মধ্যে যে রিলেশন। আর একটু সুন্দর করে বলতে গেলে আমরা বলতে পারি ডেটা টেবিলে থাকে কি, ডেটা টেবিলে থাকে হচ্ছে স্যার ডেটা। তাহলে ডেটা সমূহ যে রিলেশন সেটাকে বলা হবে ডাটাবেস রিলেশন বা ডেটা রিলেশন। তাহলে ডাটাবেস এর অন্তর্গত ডাটাবেসের অন্তর্গত টেবিল বা টেবিলে উপস্থাপিত ডেটা সমূহের মধ্যে ডেটা সমূহের মধ্যে যে সম্পর্ক, আরেকটু সুন্দর করে বললে সেটা হচ্ছে মাত্রিক বা সংখ্যাগত, তাকে কি বলা হবে? ডেটা রিলেশন
বা ডাটাবেজ রিলেশন। এবার আসো, এই ডেটা রিলেশন প্রধানত চার প্রকার। এক নাম্বার ওয়ান টু ওয়ান, দুই নাম্বার ওয়ান টু মেনি, তিন নাম্বার মেনি টু ওয়ান, চার নাম্বার মেনি টু মেনি। তবে কিছু কিছু বইতে এই ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান কে একসাথেই লেখা হয়েছে, ঠিক আছে, একসাথেই লেখা হয়েছে, যদিও আসলে দুইটাকে আমরা এক হিসাবে ধরবো না। অর্থাৎ ওয়ান টু মেনি একদিক থেকে হিসাব হলে আরেক দিক থেকে হিসাব হলে হবে মেনি টু মেনি। আমি একটু পর বিষয়টা একটু ব্যাখ্যা করছি। আসো আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। আচ্ছা, তো সবাই একটু খেয়াল করো, আমরা একটা উদাহরণ দেখি। আমরা ধরো একটা টেবিল নিলাম, এখানে আইডি, নেম, ক্লাস, সেকশন। ধরো আইডি 110 1002 1, আচ্ছা 2003 3031 এরকম। নেম ধরো এবি বিসি এবি সিএ, ক্লাস 10 10 9 10, সেকশন এ বি এ এ। আচ্ছা, আমরা একটু ভালো মতো উপস্থাপন করি। ধরো এটা আমাদের একটা টেবিল। এটা টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো টেবিল, ঠিক আছে। আমরা একটা টেবিল তৈরি করলাম। ধরো এটা আমাদের একটা টেবিল। আমরা আরেকটা টেবিল তৈরি করে ফেলি। ধরো এই স্টুডেন্টরা কোনো একটা পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তারপর তাদের জিপিএ দেয়া হয়েছে। আমরা এই টেবিলটার নাম দিলাম রেজাল্ট। আমরা এই টেবিলটার নাম দিলাম রেজাল্ট। এখন এটাও আমরা একটু নিয়ে যাই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের দুইটা টেবিল। এখন সবাই খেয়াল করো, এখন যদি তোমাদের বলা হয় একটু বলো তো, এই যে আমাদের দুইটা টেবিল, এই দুইটা টেবিলের মধ্যে যদি আমি তোমাকে এখন জিজ্ঞাসা করি
প্রথম টেবিলের প্রত্যেকটা রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের কয়টা রেকর্ডের সম্পর্ক আছে? অবভিয়াসলি তুমি বলতে পারো যে স্যার একজন স্টুডেন্টের কে যেহেতু আমি তাদের আইডি দিয়ে চিনি, তাহলে এপাশে আমাদের আইডি, ওপাশে আমার আইডি, এই আইডি দিয়ে যখন আমি সার্চ দিব স্পষ্ট বোঝা যাচ্ছে একটা স্টুডেন্ট এর জন্য আমি একটা মাত্রই রেজাল্ট পাবো, ফাইনাল রেজাল্ট। কথাটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টুডেন্টের রেজাল্ট হচ্ছে এটা, পরের যে স্টুডেন্ট তার রেজাল্ট এটা, তার পরের জনেরটা এটা, তার পরের জনেরটা এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম টেবিলের প্রত্যেকটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের স্বতন্ত্র একটি করে রেকর্ডের সম্পর্ক। স্বতন্ত্র কথাটা আমি বলেছি, একটু খেয়াল করো। তাহলে এই ধরনের রিলেশনকেই আমরা বলবো, কি বলবো স্যারেরা? ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ঠিক আছে, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে স্যারেরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ জিনিসটা কি যদি আমরা একটু সুন্দর করে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে? তাহলে আমাদের লিখতে হবে, খেয়াল করো, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। খেয়াল করো, যদি দুইটি টেবিলের মধ্যে সম্পর্ক এমন হয় যেন প্রথম টেবিলের প্রতিটি রেকর্ড এর সাথে দ্বিতীয় টেবিলের স্বতন্ত্র, এই স্বতন্ত্র কথাটা না বললে একটু সমস্যা আছে, স্বতন্ত্র একটি করে, স্বতন্ত্র একটি করে রেকর্ডের সম্পর্ক বিদ্যমান থাকে, তবে তাকে কি বলা হবে? ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। রিলেশন। খেয়াল করো, এখানে স্বতন্ত্র কথার অর্থ হচ্ছে ওই যে প্রথম টেবিলের একটা রেকর্ডের সাথে যদি দ্বিতীয় টেবিলের কোনো একটা রেকর্ডের সম্পর্ক হয়, তাহলে দ্বিতীয় টেবিলের সেই রেকর্ডের সাথে আর কারো সম্পর্ক হওয়া সম্ভব না। আসো দেখি, দেখো প্রথম টেবিলের এই রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের এই যে রেকর্ডের সম্পর্ক, দেখো এর সাথে কিন্তু প্রথম টেবিলের আর কারো কোনো সম্পর্ক নাই। তার মানে এ প্রথম রেকর্ডটা এই রেকর্ডের জন্য স্বতন্ত্র। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করি, এই যে ডেটা রিলেশনের কিছু শর্ত আছে, ঠিক আছে? ডেটা রিলেশনের কিছু শর্ত আছে। আমি একটু রিলেশনের শর্ত নিয়ে একটু আলোচনা করি। রিলেশনের শর্ত আমাদের বেশ কিছু বইতে বেশ কিছু ভাবে দেয়া আছে, তবে এক নাম্বার হচ্ছে আমাদের দেখতে হবে দুইটি টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকবে। ঠিক আছে স্যার, এই কথাটা আসলে একটু বুঝি। দেখো এই যে আমরা যে এখানে যে রিলেশনটা করলাম, এখানে দেখো কমন ফিল্ডটা হচ্ছে আমার আইডি। খেয়াল করো, আমাদের কমন ফিল্ডটা হচ্ছে আইডি। দেখো এই যে আইডি, আর এখানে দেখো আইডি, তাহলে এখানে কমন একটা ফিল্ড আমার থাকতে হবে এক। আচ্ছা, এছাড়াও আরেকটা বিষয় মনে রাখতে হবে। আচ্ছা, এটাকে আমরা 2 নং শর্ত বলি, একটা কারণ আছে। 1 নং শর্তে বলা আছে কমপক্ষে কি হতে হবে? কমপক্ষে দুইটি টেবিল থাকতে হবে। আচ্ছা, থাকতে হবে। তবে এখানে আমি একটা জিনিস শর্তটা অ্যাড করে দিচ্ছি, এখানে তোমরা কি বুঝতে হবে যে একটি টেবিল সেটা নিজের সাথে রিলেশন করতে পারে, কিন্তু এক্ষেত্রে আমাদের সেই একটা টেবিলকে দুইটা কপি কল্পনা করতে হবে।
হবে, ঠিক আছে? আমি একটু জাস্ট বুঝিয়ে দেই, একটি টেবিলের ক্ষেত্রে দুইটি কপি কল্পনা, এই লাইনটার অর্থটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করি। ধরো আমরা চাচ্ছি একটা রিলেশন করব এমপ্লয়ি টেবিলের সাথে, এমপ্লয়ির সাথে তার সুপারভাইজারের। এখন ঝামেলাটা হচ্ছে একজন সুপারভাইজার কিন্তু একজন এমপ্লয়ি, তাহলে প্রত্যেকটা এমপ্লয়ির সুপারভাইজারকে খুঁজে পেতে হলে আমাকে কিন্তু সেই টেবিলেরই আরেকজন এমপ্লয়ি যার পদবি সুপারভাইজার সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে আমাকে কল্পনা করতে হবে এমপ্লয়ি টেবিলের দুইটা কপি, যার এক পাশে আমি এমপ্লয়িদেরকে শনাক্ত করব আর অপর কপিতে শনাক্ত করব তার সুপারভাইজারকে। আমি একটু বিষয়টা ক্লিয়ার করি তোমাদের। ধরো আমরা এবার আরেকটা টেবিল চিন্তা করি, ধরো এমপ্লয়ি। এখন আসো এই এমপ্লয়ির আইডি, এটা এমপ্লয়ির নাম, তারপর ধরো এটা এমপ্লয়ির ডিপার্টমেন্ট, সে কোন ডিপার্টমেন্টে আছে, আর এখানে তার সুপারভাইজার আইডি। এখন সুপারভাইজার বলতে আমরা বুঝাতে চাচ্ছি তার বস, ঠিক আছে? বস, যে তার বস কে, আসলে ঠিক আছে আমরা এখানে বস লিখি, সমস্যা তো নাই, তাই না? এখন এখন সবাই একটু খেয়াল করো, আমরা এখানে বসের আইডি লিখলাম, নাল, নাল মানে হচ্ছে ফাঁকা। আচ্ছা, ধরো আমরা এই এমপ্লয়ি টেবিল তাকে এবার একটু নিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করো, এই যে এমপ্লয়িটা, এই এমপ্লয়ি প্রত্যেকটা বসকে যদি আমি এখন শনাক্ত করতে যাই, তাহলে একটু খেয়াল করো, আমার আইডি 1001, তার বস হচ্ছে 1002। আচ্ছা, আমি এখানে একটু একটা ভুল করে ফেলেছি স্যার, আমি দুঃখিত, এটা আমরা 2003 দেই। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এবার আমরা বিষয়টা একটু খেয়াল করি। হ্যাঁ, এখন সবাই একটু খেয়াল করো, 1001 আইডি যার, তার বস হচ্ছে 2003 আইডি যার, সে অর্থাৎ এই যে তার বস, ঠিক আছে? এই যে তার বস। এবার আসো 1002 যার, তারও বস কিন্তু কে? তারও বস হচ্ছে স্যার এই যে 2003। কিন্তু 2003 তার কোনো বস নাই, তাহলে ধরে নিতে হবে ওই অফিসের সবচেয়ে বড় কর্মকর্তা সে। আবার দেখো 3021 তার বস আবার কে? তার বস আবার হচ্ছে এই যে একদম প্রথম যে 1001 আইডি যার, সে। ঠিক আছে? এইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? এখন এই জিনিসটা আমরা এইভাবে ব্যাখ্যা না করে সবচেয়ে সুন্দর হবে যদি আমরা এরই আরেকটা কপি নেই, ঠিক আছে? এখন সবাই খেয়াল করো, এইবার আমরা যদি রিলেশনটা করতে যাই তাহলে কি ঘটবে সবাই একটু খেয়াল করো। সুন্দর একটা বিষয় যে 1001 যার, তার বস হচ্ছে এই যে 2003 যার, 1002 এর যার, তারও কিন্তু দেখো এটা, আর 2003 তার কেউ নাই, আর 3021 তার হচ্ছে এটা। তাহলে স্যারেরা একটা টেবিলের মধ্যে রিলেশন হতে পারে, কিন্তু আসল বিষয়টা হচ্ছে এটা, অর্থাৎ একটা টেবিলের দুইটা কপি হিসাবে আমাকে নিতে হবে। এখানে তুমি টেবিলের নাম ইনফো, এমপ্লয়ি ইনফো না লিখে তুমি লিখতে পারো বস, ঠিক আছে? জাস্ট নামটা তুমি চেঞ্জ করে দিতে পারো,
যে নামটা এখানে তখন হয়ে যাবে কি স্যার, নামটা হয়ে যাবে বস, আর এখানে আমাদের নামটা তখন আমরা চেঞ্জ করে দিয়ে দিব এমপ্লয়ি। আশা করি বুঝতে পেরেছো স্যারেরা। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা টেবিল দিয়ে রিলেশন করা। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আশা করি বুঝতে পেরেছো, কমপক্ষে দুইটি টেবিল থাকতে হবে, ঠিক আছে, বিষয়টা হচ্ছে এইটা। আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করো, নাল শব্দের অর্থটা আমি বলেছি। নাল শব্দের অর্থ হচ্ছে যে এই আইডিটা ফাঁকা, মানে এই ফিল্ডটা ফাঁকা থাকতে পারবে। আর নট নাল মানে হচ্ছে আইডিটা ফাঁকা থাকতে পারবে না। আমরা ডেটাবেসে যখন টেবিল ক্রিয়েট করব তখন তোমাদের বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আর আমার চ্যানেলে দেখবে তোমরা একটা এসকিউএল কমান্ডেরই একটা আলাদা সম্পূর্ণ প্লেলিস্ট আছে, আমি তোমাদের সেটা শেয়ার করব, আর সেখান থেকে তোমরা সেটা দেখতে পারো। তো যেতে ছিলাম, আমরা ফিরে আসি আমাদের, তাহলে বুঝতে পারলাম আমরা যে জায়গায় ছিলাম আবার সেখানে একটু ফিরে আসি। আচ্ছা, ওকে, এবার সবাই খেয়াল করো, আমরা ওয়ান টু ওয়ান রিলেশন বুঝতে পারলাম। এবার আসো আমরা চলে যাচ্ছি ওয়ান টু ম্যানি রিলেশনশিপ। ওয়ান টু ম্যানি রিলেশনশিপ নাম শুনেই বোঝা যাচ্ছে যে প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকবে, তাই না? তাহলে যদি দুইটি টেবিলের মধ্যে সম্পর্ক এমন হয় যেন প্রথম টেবিলের প্রতিটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের স্বতন্ত্র একাধিক, স্যার, স্বতন্ত্র একাধিক রেকর্ডের সম্পর্ক বিদ্যমান থাকে, তবে তাকে ওয়ান টু ম্যানি রিলেশন বলে। স্যাররা এবার আবার আসো, স্যার স্বতন্ত্র একাধিক কথাটা আবার কেন বলা হয়েছে তার প্রমাণটা এখন তোমরা দেখবে। এখন আসো, ধরো আমরা আমাদের ডেটাবেজে একটু অন্যরকম একটা ব্যাপার সেপার একটু চিন্তা করি, অন্যরকম একটু ব্যাপার সেপার আমরা একটু চিন্তা করি। আচ্ছা, সেটা হচ্ছে, ধরো এবার আমরা টিচার, এবার আমরা কিছু টিচারের তথ্য নিব। এই টিচারের আইডি হচ্ছে টিআইডি। আচ্ছা, তারপর সে কোন ক্লাসের ক্লাস টিচার, কোন ক্লাসের ক্লাস টিচার, একটু খেয়াল করো, কোন ক্লাসের ক্লাস টিচার, আমরা সেটা একটু দেখি। আচ্ছা, ধরো আমরা খালি এইটুকু, আমরা বেশি বড় টেবিল নিব না, বড় টেবিল ছোট টেবিল সেটা কোনো বিষয় না, সবাই একটু খেয়াল করো। সে কোন ক্লাসের ক্লাস টিচার সেটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি। এখন আমরা এই টেবিলটার সাথে আমাদের প্রথম টেবিলের রিলেশনটা নিয়ে একটু আলোচনা করব। কিসের ভিত্তিতে স্যার? ক্লাস টিচারের ভিত্তিতে। এবার আসো আমরা একটু ঘটনাটা পরিবর্তন করি, ঠিক আছে, ঘটনাটা একটু আমরা পরিবর্তন করি। এই হচ্ছে আমাদের একটা টেবিল। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা টেবিল। আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এখন রিলেশনটা করব কিসের উপরে? বেসড অন ক্লাস টিচার। ওকে, now we are going to make a relationship between student info and teacher based on class teacher method. ওকে, এখন খেয়াল করো, এখানে আমরা সেকশন নিয়ে চিন্তা ভাবনা না করি, ঠিক আছে। আমরা আচ্ছা সেকশন নিয়ে চিন্তা ভাবনা করা আসলে অবশ্য দরকার আসলে। আচ্ছা, এই টেবিলটা একটু আমরা পরিবর্তন করি, আমাদের একটু পরিবর্তন করলে ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো, আমরা এখানে যে পরিবর্তনটা আনবো সেটা হচ্ছে এটা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে আমরা ক্লাস টিচার
ক্লাস টিচার, এখানে সেকশনটা রাখলেও ভালো হয়, এখানে সেকশনটা রাখলে ভালো হয়। আচ্ছা ওকে, আমরা একটা কাজ করি, আমরা একটু পরিবর্তন আনি। আচ্ছা খেয়াল করো, পরিবর্তন আনি, এখানে টিচার্স আইডি, ধরো তার নামও থাকবে এক্স, তারপরে হচ্ছে ওয়াই, তারপর ধরো জেড। আচ্ছা হ্যাঁ, এবার আসো আমরা আর একটু সুন্দর করে বুঝি, এটা আমাদের জন্য একটু ভালো হবে। ধরো আমাদের টিচার, এই হচ্ছে আমাদের টিচার। এখন আমরা ক্লাস টিচারের উপর ভিত্তি করে আমরা এখন রিলেশনটা করতে যাচ্ছি। ওকে, এবার আসো, এখন তোমরা একটু খেয়াল করো, আমাদের এই যে ক্লাস টিচার, এই ক্লাস টিচারটাকে যদি আমরা আগে রাখি, ঠিক আছে? আচ্ছা, এই ক্লাস টিচারটাকে যদি আমরা আগে রাখি তাহলে কি ঘটনাটা ঘটবে সেটা একটু দেখো। আমরা এখন স্পষ্ট বলতে পারবো যে স্যার এই টিচারটা ক্লাস 10 এ সেকশনের ধরো ক্লাস টিচার, তাহলে এই স্টুডেন্টের ক্লাস টিচার এ, আবার একদম নিচে দেখো সেও সেকশন এ এবং ক্লাস 10 এর, তাই তার সাথে এর রিলেশন। এবার আসো, ক্লাস 10 এর বি সেকশনে হচ্ছে এই ব্যাটা, আর 9 এর এ যে তার আন্ডার স্টুডেন্ট হচ্ছে এ। স্যারেরা এখানে কিন্তু আরো অনেক স্টুডেন্ট থাকবে, আমি জাস্ট তোমাদের ছোট একটা টেবিল দিয়ে বোঝাচ্ছি। একটা স্কুলে তো আর স্যার 4টা বাচ্চা থাকে না, তাই এটা নিয়ে কিন্তু তোমরা কেউ বিভ্রান্তিতে পড়বে না, আরো অনেক থাকতে পারে। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা একটু খেয়াল করে দেখো, আমার প্রথম টেবিলে এই যে একটা রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলে দেখো তো একাধিক রেকর্ডের সম্পর্ক আছে কিনা, একাধিক রেকর্ডের সম্পর্ক আছে। তাহলে আমার এর সাথে সম্পর্ক হচ্ছে স্যার এই যে একজন আর এই যে একজন, শুধু তাই না দশম শ্রেণীর এ সেকশনের প্রত্যেকটা শিক্ষার্থীর সাথেই আমার সম্পর্ক আছে। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে স্যারেরা এই হচ্ছে আমার যে কথা আমি বলেছিলাম যে প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের স্বতন্ত্র একাধিক। এখন আসলে স্বতন্ত্র অর্থটা দেখো, এই 1001 3021 বা দশম শ্রেণীর সেকশন এর শিক্ষার্থীরা প্রথম টেবিলের আর কারো সাথে কিন্তু স্যার রিলেশন করে নাই, তাই এরা একাধিক এই যে আমার এই টিচারটার জন্য এবং একই সাথে তারা স্বতন্ত্র, অর্থাৎ আর কারোর সাথে তারা রিলেশন করে নাই। অর্থাৎ প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের স্বতন্ত্র একাধিক রেকর্ডের সম্পর্ক। যেখানে স্বতন্ত্র একাধিক রেকর্ড বলতে বোঝানো হয় সেই টেবিল সমূহ প্রথম টেবিলের আর কোন রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করবে না। একটু ভালোমতো এই কথাটা বুঝতে হবে। এটাই হচ্ছে স্যার আমার one to many। ওকে, নাও দ্য কোশ্চেন, স্যার এখানে তো অন্যগুলোর তো স্যার দেখা যাচ্ছে একটার সাথে এই যে স্যার একটা, এই যে স্যার একটা। স্যার একটা জিনিস মনে রাখবেন, সবার যদি একটার সাথে একটা অথবা একজনের সাথে ধরো কারো সম্পর্কই নাই, সেখানে আপনি বলতে পারবেন 1 to 1। কিন্তু একাধিক হওয়ার যদি সম্ভাবনা থাকে, একাধিক হওয়ার যদি সম্ভাবনা থাকে, একজনেরও যদি থাকে, তখন সেটা হয়ে যাবে 1 to many। অর্থাৎ এখানে বাকি যে স্যার একটা একটা,
সেটা যেটা প্রাধান্য পাবে এমন কি একটা রেকর্ড আছে যার সাথে একাধিক স্বতন্ত্র রেকর্ডের সম্পর্ক, তাহলে ওয়ান টু মেনি হয়ে যাবে। কথাটা কি বুঝতে পেরেছো? স্যার এমনও তো হতে পারে একজন নতুন টিচার আসলো, যে মাত্র জয়েন করলো, তাকে কোনো ক্লাসের ক্লাস টিচারই বানানো হলো না, তাও কোনো সমস্যা নেই স্যার, এখানে এই বেচারার জন্য এটা ওয়ান টু মেনি রিলেশন হয়ে যাবে। এখন আসো এই চিত্রটাই যদি আমরা জাস্ট উল্টা করে দেই, স্যার উল্টা করে দেই বলতে খেয়াল করো, আমরা যদি এই চিত্রটাকে এখন এভাবে নেই যে এই পাশে আমার স্টুডেন্ট আর এই পাশে হবে ক্লাস টিচার, তাহলে কিন্তু এই রিলেশনটা হয়ে যাবে many to one। খেয়াল করো, কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে এটাই হয়ে যাবে many to one। তাই আমি বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে many to one আর one to many কে পাশাপাশি লেখা হয়, কারণটা হচ্ছে এই, তবে আমরা এটা শিখবো আলাদা আলাদা ভাবে। তাহলে many to one জিনিসটা কি? যদি প্রথম টেবিলের একাধিক স্বতন্ত্র রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একটি মাত্র রেকর্ডের যদি সম্পর্ক থাকে, একটি করে, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে many to one। তাহলে এবার আসো আমরা 3 নাম্বার সম্পর্কটা একটু খেয়াল করি। এখানে তোমরা কিন্তু একটু ভেঙে লিখতে পারো পরীক্ষার খাতায়, ঠিক আছে, যে এই যে স্বতন্ত্র শব্দের অর্থটা আসলে কি। আচ্ছা, তো যেটাতে ছিলাম একটু ফিরে আসি, many to one রিলেশনশিপ। যদি দুই টেবিলের মধ্যে সম্পর্ক এমন হয় প্রথম টেবিলের, এখন আমরা যে কাজটা করব, এই স্বতন্ত্র একাধিক রেকর্ড কথাটাকে নিয়ে আসব আগে, আর এইখানে লিখব একটি করে রেকর্ডের সম্পর্ক বিদ্যমান থাকে, তাকেই বলা হবে কি বলেন তো স্যার? many to one রিলেশন। জাস্ট চেঞ্জ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে যে স্যার স্যার এই স্বতন্ত্র কথাটা না থাকলে কি সমস্যা হবে সেটা একটু খেয়াল করো। এই স্বতন্ত্র কথার অর্থ যদি স্বতন্ত্র কথা যদি না থাকে তাহলে সেটা হয়ে যাবে many to many। আমি ব্যাখ্যা করছি, আমি এটা একটু ব্যাখ্যা করছি। many to many যদি দুইটি টেবিলের মধ্যে সম্পর্ক এমন হয় যেন প্রথম টেবিলের একাধিক রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক বিদ্যমান থাকে, তবে তাকে many to many রিলেশন বলে, ঠিক আছে। আচ্ছা, তবে তাকে many to many রিলেশন বলে। এবার আসো এখানে একটু তোমরা ক্লিয়ার করো, অর্থাৎ অর্থাৎ এই ধরনের রিলেশনে প্রথম টেবিলের একটি রেকর্ড যেমন দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক যুক্ত থাকতে পারে, তেমনি দ্বিতীয় টেবিলের একাধিক দ্বিতীয় টেবিলের একটি রেকর্ড প্রথম টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক যুক্ত
থাকতে পারে। আচ্ছা, এবার এইটা একটু আমাদের বাড়তি একটা নোট, খেয়াল করো, এটা পরীক্ষার খাতায় অবশ্যই তোমাদের লিখতে হবে। এই ধরনের রিলেশন উপস্থাপন করা হয় তৃতীয় একটি টেবিলের মাধ্যমে। তৃতীয় একটি টেবিলের মাধ্যমে। আচ্ছা, তৃতীয় টেবিলে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমির হোসেন প্রশ্ন করেছো যে ম্যারি টু ম্যারি রিলেশনে দুইটা টেবিলের একাধিক রিলেশন থাকবে। দেখো, আমি সেটাই কিন্তু উপরে ব্যাখ্যা করেছি, একটু খেয়াল করো যে দুইটি টেবিলের মধ্যে সম্পর্ক এমন হবে, প্রথম টেবিলের একাধিক রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক বিদ্যমান। কিন্তু এটা আসলে একটু ভেঙে বলতে গেলে বোঝানো হচ্ছে যে এই ধরনের রিলেশনে প্রথম টেবিলের একটি রেকর্ড যেমন দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে, তেমনি দ্বিতীয় টেবিলের একটি রেকর্ড প্রথম টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে। এখানে স্বতন্ত্র কথাটি নেই, কেন নেই আমি একটু পর ব্যাখ্যা করব। আচ্ছা, আর এই নোটটা একটু খেয়াল করো, এই ধরনের রিলেশনশিপ উপস্থাপন করা হয় তৃতীয় একটি টেবিলের মাধ্যমে। তৃতীয় টেবিলে উভয় টেবিলের প্রাইমারি কি বিদ্যমান থেকে কম্পোজিট প্রাইমারি কি গঠন করে। আমার লেকচার 1 এ কিন্তু আমি প্রাইমারি কি কম্পোজিট প্রাইমারি কি নিয়ে আলোচনা করেছি। এবার আসো আমরা এটার ব্যাখ্যাটা একটু চলে যাচ্ছি। এটার ব্যাখ্যাটা খুব সুন্দর, একটু খেয়াল করো। ধরো আমি এটা বুঝাতে তোমাদের একটু অন্য একটা বিষয় ক্লিয়ার করি। এটার জন্য আমি কোন সরাসরি টেবিল তৈরি না করে এখানেই তোমাদের একটু বুঝাই, তোমাদের বুঝার সুবিধার্থে। ধরো আমাদের এখানে একটা টেবিল আছে। আচ্ছা, তো এখানে করলেই বেশি ভালো হবে। আমরা খুব ছোট্ট একটা টেবিল নেই, আমরা খুব ছোট্ট একটা টেবিলই, বেশি বড় আমরা নিব না। ধরো এটা হচ্ছে স্টুডেন্ট আইডি আর এটা হচ্ছে তার ক্লাস। আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের স্টুডেন্ট। এখানে আরো অনেকেই থাকতে পারে স্যার, আসলে বেশি আমি লিখতে চাচ্ছি না, তারপরে যতটুকু পারি আমি লিখছি। আচ্ছা, ধরো ক্লাস 10, তারপর ধরো এখানে 10 9 9 10 9। আচ্ছা, আর আমরা আরেকটা টেবিল নিব, আমরা নিব। ধরো এই টেবিলে আমরা টিচারের আইডি নিব এবং একই সাথে টিচার কোন সাবজেক্টে পড়ান। আমি আবার বলে দিচ্ছি, সব সময় তোমাদের মনে রাখতে হবে যে স্যারেরা এখানে আমাদের কিসের ভিত্তিতে আমি রিলেশন করছি সেটা কিন্তু একটা ফ্যাক্ট, ঠিক আছে? তাই তোমাদের প্রশ্নটা বুঝতে হবে যে কিসের ভিত্তিতে আসলে রিলেশনটা হচ্ছে, ঠিক আছে? তোমাকে হুট করে বলে দিল এই টেবিলের সাথে এই টেবিলের রিলেশন করো, তোমার ইচ্ছা তুমি কিসের সাথে করবে সেটা হচ্ছে। যেমন আমি এখানে এখন এই টেবিলটার নাম দিচ্ছি সাবজেক্ট টিচার।
আমি এখানে নাম দিচ্ছি সাবজেক্ট টিচার। এখন আসো বিষয়টা কি সেটা একটু তোমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে ধরো এই হচ্ছে আমাদের সাবজেক্ট টিচার, আর এই হচ্ছে আমাদের স্টুডেন্ট। এই হচ্ছে আমাদের স্টুডেন্ট। এখন আমরা এদের মধ্যে একটা রিলেশন করতে যাচ্ছি এখন, যে কে কোন সাবজেক্ট পড়ে। এবার আসো আমরা খেয়াল করি, দেখো বাংলা আর ইংলিশ কিন্তু বাধ্যতামূলক, তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি প্রত্যেকটা বাচ্চাই এখানে বাংলা পড়ে। ঠিক আছে স্যারেরা? আচ্ছা এবার আসো আমরা একটা কাজ করি, আমরা ছোট্ট একটা কারেকশন করি জিনিসটা আরো সুন্দরভাবে উপস্থাপনের জন্য। সেটা হচ্ছে স্যার আমরা একটা কাজ করি, এখানে আমরা ইংলিশ না নিয়ে আমরা এখানে অন্য কোনো একটা সাবজেক্ট নেই। ধরো নিলাম হচ্ছে ফিজিক্স। ঠিক আছে, আমরা কোনটা নিলাম? ফিজিক্স। কেন ফিজিক্স নিলাম? আমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, আচ্ছা ধরো এই শিক্ষক ফিজিক্স পড়ান। এখন আসো, ফিজিক্স তো সবার নাই, ফিজিক্স কিন্তু সবার নাই। ধরো যে বাচ্চা কমার্সে পড়ে তার নাই। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা ধরে নিলাম যে এই যে প্রথম যে বাচ্চা সে সায়েন্সের, ঠিক আছে, ধরে নিলাম বলতে এটাও কিন্তু আমরা ডেটাবেস থেকে খুঁজে পাবো। দ্বিতীয় বাচ্চাও সায়েন্সের, কিন্তু তৃতীয় দশম শ্রেণীর বাচ্চাটা সায়েন্সের না, এই দশম শ্রেণীর বাচ্চা আবার সায়েন্সের। আবার নবম শ্রেণীর এই বাচ্চাটা সায়েন্সের, কিন্তু বাকি দুইজন সায়েন্সের না। এইবার একটু রিলেশনটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝো, তাহলে দেখো প্রথম টেবিলে একাধিক রেকর্ড, এর সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক। এবার আসো সম্পর্কটা আমরা দুইটা কপি করব। আমরা এবার এই সম্পর্কের দুইটা কপি করব, এটা ভালো মতো বুঝার জন্য। তাহলে আমরা এবার দুইটা কপি বানালাম। কেন দুইটা কপি বানালাম সেটা একটু তোমরা বুঝো। আমরা যে কাজটা করলাম, এখন আমরা ধরো প্রথম যে টেবিলটা, প্রথম টেবিলের কেবলমাত্র তোমরা জাস্ট লালটা আছে ধরে নাও আর কি, ধরো নীলটা নাই। এখন তোমরা একটু সম্পর্কটা দেখো তো, এই যে কি বলেছিলাম, প্রথম টেবিলের একজন দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক থাকতে পারে, ঠিক তেমনি এবার দেখো এবার আমি প্রথম টেবিলের যে কোনো একটা বাচ্চার কথা চিন্তা করব। আসো খেয়াল করো কিভাবে। এবার আমরা একটা কাজ করব, আমরা মুছে ফেলি। দেখো এবার বিষয়টা তোমরা বুঝতে পারো কিনা সেটা একটু খেয়াল করো। আমার প্রথম টেবিলের একজন যেমন দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক করতে পারে,
আবার দ্বিতীয় টেবিলে দেখো এই যে একজন প্রথম টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে। আশা করি বুঝতে পেরেছো। এই জিনিসটাই আমি তোমাদের বোঝাতে চেয়েছি যে এই যে শেষ যে লাইনটা, এই যে অর্থাৎ এ ধরনের রিলেশনে প্রথম টেবিলের একটি রেকর্ড যেমন দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে, ঠিক তেমনি দ্বিতীয় টেবিলের আবার কি, আচ্ছা দ্বিতীয় টেবিলের আবার একটা রেকর্ডের সাথে প্রথম টেবিলের একাধিক রেকর্ড সম্পর্ক থাকতে পারে। আশা করি এই যে যেমন এখানে একটার সাথে একাধিক রেকর্ডের সম্পর্ক দেখাচ্ছে, আবার এখানে দ্বিতীয় টেবিলের একটার সাথে একাধিক রেকর্ডের সম্পর্ক দেখাচ্ছে। আশা করি আপনারা সবাই ম্যান টু ম্যান রিলেশনটা বুঝতে পেরেছেন। এই ম্যান টু ম্যান রিলেশনটাই আসলে আমাদের উপস্থাপন করা হয় তৃতীয় একটা টেবিলের মাধ্যমে। আমি সেটাতে যেতে চাচ্ছি না, আশা করি বুঝতে পেরেছো। তখন সেখানে এই যে টিচার্স আইডি এবং স্টুডেন্ট আইডি পাশাপাশি লেখা হবে, অর্থাৎ কোন টিচার কোন কোন স্টুডেন্টকে পড়ান, এটাই আর কি। তাহলে স্যারেরা আশা করি রিলেশন ভালো মতো আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মেইন যে আমরা বলেছিলাম আজকে যে পয়েন্ট হচ্ছে ডেটাবেস যে মডেল, এই মডেলটা নিয়ে আজকে আমরা প্রথমেই আলোচনা করব। ওকে, ওকে এবার আসো ডেটাবেস মডেলের হায়ারার্কিক্যাল মডেল নিয়ে আজকে আমরা প্রথমে আলোচনা করি। আমরা আগামী ক্লাসে ইআর ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব, আজকে বা একটু ধারণা দিব তোমাদের। প্রথমেই আসো হায়ারার্কিক্যাল মডেল জিনিসটা আসলে কি, খেয়াল করো সবাই। হায়ারার্কিক্যাল মডেল বলতে আসলে বোঝায় ডেটাবেজের সবচাইতে বৃহৎ বিষয় থেকে ক্রমান্বয়ে ক্ষুদ্রতম বিষয়ের দিকে অগ্রসর হওয়া। বিপরীতটা আমরা বলতে পারি। স্যার কথাটা বুঝলাম না, আসেন কথাটা আমরা একটু বুঝে নেই। ধরো একটা ডেটাবেজের সবচাইতে বৃহৎ অবতারণা হচ্ছে ডেটাবেজ, ঠিক আছে? আচ্ছা এবার আসো এই যে ডেটাবেজের আন্ডারে কি থাকে, থাকে টেবিল বা ফাইল, অর্থাৎ একাধিক টেবিল বা ফাইল, ঠিক আছে? এখন সবাই একটু খেয়াল করো, আবার টেবিলের মধ্যে কি থাকে বলতো? স্যার টেবিলের মধ্যে থাকে একাধিক কি বলেন তো, একাধিক রেকর্ড, তাই না? আচ্ছা এবার আপনারা বলবেন রেকর্ডের মধ্যে আসলে কি থাকে? স্যার রেকর্ডের মধ্যে থাকে একাধিক ফিল্ড বা একাধিক কলাম, আমি শিখিয়েছিলাম কিন্তু একাধিক ফিল্ড। আচ্ছা এবার আসো ফিল্ডের মধ্যে আমরা যে ডেটা রাখি সেই ডেটাগুলো আসলে একাধিক অক্ষরের সমন্বয়ে, একাধিক অক্ষরকে ইংলিশে বলা হয় ক্যারেক্টার। তাহলে একাধিক কি থাকে স্যার? অক্ষরকে আমরা ইংলিশে বলি ক্যারেক্টার, ঠিক আছে? তাহলে এই এবার বলো তো এক একটি ক্যারেক্টার বা অক্ষরের জন্য আমার কি লাগে? আমার 8 বিটের ASCII লাগে। তাহলে এখন আমি লিখলাম 8 বিট, ঠিক আছে? 8 বিট। তাহলে একটা জিনিস কি বুঝতে পেরেছেন স্যার? একাধিক হতে হতে এখন আমি একটা এন্ডিং এ আসলাম যে এখন আর একাধিক না, এখন হচ্ছে 8 বিট থাকে। এই যে স্যার উপর থেকে ক্রমান্বয়ে দেখো আমরা ক্ষুদ্রতম বিষয়ের দিকে অগ্রসর হচ্ছি, এটাকেই বলা হয় ডেটা হায়ারার্কিক্যাল মডেল। আবার চাইলে তুমি ক্ষুদ্রতম থেকে বৃহতের দিকেও যেতে পারো, ঠিক আছে? তবে আমাদের সেটাই বেশি ভালো হয়। আচ্ছা তাহলে হায়ারার্কিক্যাল মডেল জিনিসটা কি খেয়াল করো, যেটা
বেইজের অপেক্ষাকৃত বড় বিষয় হতে ক্রমান্বয়ে ক্ষুদ্র বিষয়ে ধাপে ধাপে বিস্তৃতি করে যে মডেল তাকেই বলা হবে কি? তাকেই বলা হয় ডেটা হায়ারার্কিক্যাল মডেল। ঠিক আছে স্যার, এখন আসো এটা আমরা একটু উপস্থাপন করি। আমরা যদি এটা একটু উপস্থাপন করি তাহলে কেমন হবে বিষয়টা খেয়াল করো। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, প্রথমেই থাকবে আমার ডেটাবেস। আচ্ছা, এই ডেটাবেসের আন্ডারে কি থাকবে স্যার? এই ডেটাবেসের আন্ডারে থাকবে একাধিক ডেটা টেবিল, তাই না? একাধিক ডেটা টেবিল। তাহলে এবার জাস্ট সবাই এই চিত্রটা একটু বুঝো। এটা আমাদের পরীক্ষায় আসলে এই চিত্র সহ এঁকে দিলেই হবে। একটা টেবিলের মধ্যে থাকে একাধিক রেকর্ড, একাধিক রেকর্ডের মধ্যে থাকে একাধিক ফিল্ড, আর একটা ফিল্ডের মধ্যে আমরা একাধিক অক্ষর দিয়ে তথ্য পূরণ করি, আর এক একটা ফিল্ডে আবার থাকে 8টি করে বিট। তাই এইবার আবার আমাকে একটু সাবধান হতে হচ্ছে। এবার আর আমি একাধিক বিষয়টা নিব না। এইবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঠিক 8টা বিটই এখানে আমাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, উল্লেখ করতে হবে। আসো আমরা বিষয়টা একটু খেয়াল করি। আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করো। আমাদের একদম প্রথমে কি থাকবে? প্রথমে থাকবে ডেটাবেস। ঠিক আছে, প্রথমে থাকবে ডেটাবেস। তারপরে কি থাকবে স্যার? তারপরে থাকবে আমাদের এখানে থাকবে ডেটা টেবিল বা শুধু টেবিল। ডেটা টেবিল এটা আমরা 1 নিলাম। আচ্ছা, এরপর ডেটা টেবিল 2 নিলাম, আর এটা হচ্ছে ডেটা টেবিল n, মানে n সংখ্যক টেবিল আমার থাকতে পারে। আর একটু সুন্দর করে যদি আমরা চাই তাহলে আমরা যে কাজটা করতে পারি, এদেরকে একটু দূরে সরিয়ে দিলাম, আর এখানে আমরা ডট 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 দিয়ে দিলাম, বোঝালাম যে এখানে আসলে আরো কি কিছু আছে। এখন আসো আমরা দেখি, খেয়াল করো। এবার প্রত্যেকটা টেবিলে কি থাকে? প্রত্যেকটা টেবিলে থাকে একাধিক রেকর্ড। তাহলে রেকর্ড 1, রেকর্ড 2, এরকম করে আমার রেকর্ড কত পর্যন্ত থাকতে পারে স্যার? রেকর্ড n পর্যন্ত থাকতে পারে। ঠিক তেমনি প্রত্যেকটা রেকর্ডে আবার কি থাকে স্যার? ফিল্ড 1, ফিল্ড 2, এরকম করে
ফিল্ড n পর্যন্ত থাকতে পারে। এবার আসো প্রত্যেকটা ফিল্ডে আমাদের ক্যারেক্টার 1, তারপর ক্যারেক্টার 2, এরকম করে আমাদের ক্যারেক্টার n পর্যন্ত থাকতে পারে। কিন্তু এখানে কিন্তু এবার আমি নিশ্চিত, এখানে কিন্তু আমি আর বলবো না, দেখো এবার বিট 1 এটা কিন্তু আমার প্রথম বিট, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এবার খেয়াল করো, এখন আমরা এভাবে কয়টা বিট পাচ্ছি, এভাবে আমরা এখন নিশ্চিত এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিট, এটা হচ্ছে আমাদের চতুর্থ, এটা হচ্ছে আমাদের তৃতীয়, এটা হচ্ছে আমাদের পঞ্চম, এটা হচ্ছে আমাদের ষষ্ঠ, এটা হচ্ছে সপ্তম, আর এটা হচ্ছে আমাদের 8 নাম্বার বিট। এবার আমরা যদি একটু সুন্দর করে এই বিষয়টাকে উপস্থাপন করতে চাই তাহলে কেমন দাঁড়াবে সেটা একটু খেয়াল করো, সেটা কেমন দাঁড়াবে সেটা একটু খেয়াল করো। আমরা বলতে পারি যে একটা ডেটাবেজে একাধিক কি থাকে, ডেটা টেবিল। একটা ডেটা টেবিলে কি থাকে, একাধিক রেকর্ড। একটা রেকর্ড একাধিক ফিল্ড নিয়ে গঠিত। অনুরূপভাবে একটা ফিল্ডে আমরা একাধিক অক্ষর দ্বারা তথ্য পূরণ করি, আর প্রত্যেকটি অক্ষর 8টি বিটের সমন্বয়ে গঠিত। এভাবে ডেটাবেজে বৃহৎ একটি ধারণা থেকে আমরা ক্রমান্বয়ে অপেক্ষাকৃত ক্ষুদ্রতম ধারণার দিকে অগ্রসর হয়ে যে মডেলটি তৈরি করি তাকেই বলা হবে ডেটা হায়ারার্কিক্যাল মডেল। এই হচ্ছে স্যার আমাদের ডেটা হায়ারার্কিক্যাল মডেল। আশা করি স্যারেরা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস। আমরা আগামী দিন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইআর ডায়াগ্রাম। তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে করতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।